This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী সম্প্রচার থার্ড আইতেও আমরা গতকালের মতন সুপ্রিম কোর্টের যে রায় বেরোলো তা নিয়ে খানিকটা আলোচনা করতে চাই। কারণ দেখুন, সুপ্রিম কোর্টে যে রায় দিয়েছে যে 31শে মার্চের মধ্যে নোটিফিকেশন জারি করে আবার 31শে ডিসেম্বরের মধ্যে পুনর্বহাল করার যে পরীক্ষা তা কমপ্লিট করতে হবে। যে 26,000 মানুষের চাকরি গিয়েছে তার মধ্যে যারা যোগ্য তারা নতুন করে পরীক্ষা দেবেন এবং নতুন করে পরীক্ষা দিয়ে তারা আবার চাকরি কন্টিনিউ করতে পারবেন। কিন্তু আন্দোলনজীবীদের একাংশ, তাদের কথা হচ্ছে যে আমরা আবার নতুন করে পরীক্ষা দেব কেন, আমাদের নতুন করে পরীক্ষা দিতে হবে কেন, যখন পুরো প্রক্রিয়াটাই ভেস্তে বসেছে। সেই সময় দাঁড়িয়ে কারা আন্দোলনকে বাঁচিয়ে রাখতে নতুন করে পরীক্ষা দিতে নারাজ, এটা স্পষ্ট বোঝা যাচ্ছে। আমার ধারণা, ব্যক্তিগত ধারণা, এই যোগ্যদের ভিড়েও কিছু অযোগ্য মিশে আছে, আবার অযোগ্যদের ভিড়েও কিছু যোগ্য মিশে আছে। তাদেরকে এই দুধ আর জলকে আলাদা করতে গেলে একটা পরীক্ষা নেওয়া জরুরি। এবং এটা তো নিঃসন্দেহে ঠিক যে এই পুরো নিয়োগ প্রক্রিয়াটায় কিছু অযোগ্য ব্যক্তি ঢুকেছেন, এর মধ্যে কোনো ভুল নেই। সেইটাকে বাছাই করতে যদি পরীক্ষা দিতে হয় যোগ্যদের, তাহলে আপত্তিটা কোথায়? তারা তো যোগ্যতার নিরীক্ষেই চাকরি পেয়েছেন। তাহলে তাদের আরেকটা পরীক্ষায় বসে তাদের যোগ্যতা প্রমাণ করতে বাধা কোথায়? নাকি যোগ্যদের ভিড়ে যারা অযোগ্য মিশে আছেন তারাই আন্দোলনটা চালিয়ে যেতে চাইছেন? যারা লেখাপড়া করেছেন এবং যোগ্যতার সাথে এই পরীক্ষাগুলো উত্তীর্ণ হয়েছেন, তাদের তো কনফিডেন্স থাকা উচিত যে তারা আর একবার কেন, আর 5বার পরীক্ষা নিলেও তারা পাশ করবেন। কিন্তু তাদের মধ্যে অনেকেই পরীক্ষায় আর বসতে নারাজ, কারণ আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই আন্দোলনজীবীদের ভূমিকা আপনারা দেখেছেন আরজি করের ভূমিকা, আন্দোলনের নামে যে কোটি কোটি টাকা উঠেছে সেইটা প্রকাশ্যে এসে গিয়েছে। আমরা দীর্ঘদিন ধরে দাবি করেছিলাম যে আরজি করের নামে যে কোটি কোটি টাকা উঠেছে তার একটা হিসেব দেওয়া হোক। পাবলিকের টাকা, হিসেব তো দিতেই হবে। কিন্তু দেখা যাচ্ছে এই পাবলিকের টাকাও যা হিসেব তারা দিয়েছে তাতে বিস্তর গরমিল। আমি আপনাদেরকে বলি, 3,58,21,135 টাকা তারা উঠিয়েছেন, এরকম একটা তাদের দাবি। খরচ করেছেন 1,37,00,000 টাকা, 1,37,53,998 টাকা। আর বেঁচে আছে এখনো 2,29,77,000, মার্জনা করবেন, 2,29,77,600 সামথিং টাকা বেঁচে আছে। এবার ঘটনা হচ্ছে যে এই যে বিপুল টাকা খরচ হলো, তার মধ্যে একটা বিরাট খরচ তারা দেখিয়েছেন যে আইনি লড়াই করতে তাদের 47,37,668 কোটি টাকা লেগেছে। আইনজীবী হিসাবে তো আমরা দুজনকেই লড়তে দেখেছি, বিকাশ রঞ্জন বাবু আর একজনকে। তাদের এত ফিস, এবার তারা যে এত ফিস নিয়েছেন বা যারা ফিস নিয়েছেন এই আইনি লড়াই লড়তে গিয়ে, তাদের নিশ্চয়ই ইনকাম ট্যাক্স রিটার্নে তারা সেই টাকা দেখাবেন, এবং দেখাতে না পারলে তাহলে সেই আইনজীবী অভিযুক্ত হবেন। আইনজীবীরা যদি টাকা নিয়ে থাকেন সেটা তাদেরকে দেখাতেই হবে ইনকাম ট্যাক্সে, এবার আর লুকোছাপা করা যাবে না। বলা হচ্ছে অফিস ঘর খুঁজতে 25,000 টাকা দালালি দেওয়া হয়েছে। অফিস ঘর খুঁজতে 25,000 টাকা দালালি দিতে হয়? কলকাতায় যারা অফিস ভাড়া নেন বা দেন তারা প্রত্যেকেই জানেন যে অফিস ঘর নেওয়ার পর দালালি দিতে হয়। অফিস ঘর খুঁজতে কোথাও দালালি দিতে হয় না। অফিস ঘর পেয়ে গেলে তখন যিনি মিডিয়েটার মধ্যস্থতা করেন তিনি একটা কমিশন নেন, 2% মতন কমিশন নেন, ভাড়ার 2% তারা পেয়ে থাকেন। তো এটা একটা অলিখিত নিয়ম চলেও দেশের সর্বত্র এটা চলে, এটা নিয়ে কোনো অন্যায় নেই। কিন্তু খুঁজতে
অফিস ঘর খোঁজার জন্য কাউকে 25,000 টাকা দালালি দিতে হয়, এটা কোশ্মিনকালেও কেউ শোনেনি, এরা বলছেন। আবার দেখুন, স্বাস্থ্য ভবন আন্দোলনে তারা খরচা করেছেন 17,95,383 টাকা। এবার স্বাস্থ্য ভবন আন্দোলনে তারা যখন চলছে আন্দোলন, তাদেরকে যখন আমরা সাংবাদিকরা প্রশ্ন করেছিলাম, তারা বলছেন এই দেখুন না, মানুষ খাবার দিয়ে যাচ্ছে, কোনো সাধারণ মানুষ তাদেরকে খাবার দিয়ে গেছে, জল দিয়ে গেছে, এরকম তারা দাবি করেছিলেন। তাহলে সাধারণ মানুষের দাবি অনুযায়ী যদি খাবার, জল, খাদ্য পানীয় সব পাওয়া যায়, এবং তারা এটাও বলেছিলেন ডেকরেটর যারা, তারা স্বতঃপ্রণোদিতভাবে আমাদেরকে সাহায্য করছেন, তাদেরকে পয়সা দিতে হচ্ছে না, কেউ লাইট পাঠাচ্ছেন, কেউ ফ্যান পাঠাচ্ছেন, কেউ জেনারেটর পাঠাচ্ছেন। এইসব বক্তব্যগুলো কি তাহলে ভুল ছিল? সেই বক্তব্যগুলো তো এখন অন রেকর্ডে আছে, সব চ্যানেলের আর্কাইভেই আছে, আমাদের কাছেও আছে। তো এই বক্তব্যগুলোর প্রেক্ষিতে তারা কি বলবেন? তারা মানে এই যে দ্বিচারিতা আন্দোলনজীবীদের, সেটা আমরা আরজি করে দেখেছি, এইবারও কিন্তু আমরা একটা দ্বিচারিতা দেখতে পাচ্ছি। দ্বিচারিতা কেমন? একদল বলছেন যে না, যোগ্য যারা তারা পরীক্ষা দেবেন, তারা পরীক্ষা দিয়ে পাশ করবেন, তাদের মানে আস্থা আছে নিজেদের উপর, নিজেদের পড়াশোনার উপর ভরসা আছে, তারা একবার কেন 5 বার পরীক্ষা দিলেও পাশ করবেন। আর কিছু লোকের মনে শঙ্কা আছে, তারা পরীক্ষায় হয়তো কোনো রকম মানে ভুলভাল করতে পারেন, বা তারা গত পরীক্ষাটা ঠিকঠাক দিয়েছিলেন কিনা সেটা মনে করতে পারছেন না, বা তারা তাদের ভিড়ে মানে যোগ্যদের ভিড়েও কিছু অযোগ্য লোক ঢুকে আছে কিনা, এটা তো বলা যাচ্ছে না। এই যে সরকার চাইছে, মানে পশ্চিমবঙ্গ সরকার চাইছে আন্তরিকভাবে যে প্রত্যেকের চাকরি বহাল থাকুক, তারপরেও কিছু লোক বলছেন আমরা মুখ্যমন্ত্রীর বক্তব্যকে মেনে নিতে পারছি না, তা আমাদের আস্থা নেই। কেন বলছেন এগুলো? এমনকি মুখ্যমন্ত্রীর পদত্যাগও চেয়ে বসছেন কেউ কেউ। কেন? কারণ একটাই, যে এই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে, 2026-এর আগে পর্যন্ত এই আন্দোলনটা চালাতে হবে, কারণ 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে। মুশকিলটা হচ্ছে কোথায় জানেন তো? এই যোগ্য যারা বেতন পাচ্ছেন বা পাবেন, তাদের মধ্যেই এখন দুটো আড়াআড়ি ভাগ হয়ে গিয়েছে। একটা ভাগ অনেক বড়, যারা বলছেন যে না, আমরা আবার পরীক্ষা দেব, এবং পরীক্ষা দিয়ে আমরা পাশ করে আবার আমাদের স্বপদে থাকবো। আরেক দল বলছেন না, আমরা আমাদের স্বপদে এমনি অটোমেটিক্যালি থাকতে চাই, পরীক্ষা দিতে চাই না। এই অংশটা খুব ছোট, এই অংশটা মানে ঘোলা জলে মাছ ধরতে চাইছে, এবং পরিষ্কার বোঝা যাচ্ছে এই অংশটা কাদের দ্বারা মদতপুষ্ট। তাদের দ্বারাই মদতপুষ্ট যারা এই মানে পুরো নিয়োগ প্রক্রিয়াটা ভেস্তে দিতে, যারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট করেছেন। হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতি, তিনি তো পরিষ্কার বলেইছেন যে এত লোকের চাকরি খেয়ে নিলাম, এবার এরা মারা যাবে। একজন সাংসদ, সিপিএম এর সাংসদ, তিনি বলছেন যে এদের কেমন চাকরি খেয়ে নিলাম। এই যে বিষয়গুলো, এই অমানবিক বিষয়গুলো নিয়ে আলোচনা কি না করলেই নয়? তবুও কিছু লোক আলোচনা করছেন, কারণ এই আন্দোলনটাকে বাঁচিয়ে রাখতে হবে। এই আন্দোলন বাঁচাতে গেলে এখন দরকার মানুষের ভিড়। এই ভিড়টা কোথায় হবে? ধরুন 19,000 যোগ্য লোক আছেন, এই 19,000 যোগ্য লোকের মধ্যে হয়তো 2,000 লোক এই আন্দোলনে সামিল হবে, তাও হবেন না, 500 লোকের বেশি হওয়া উচিত না, কিন্তু 2,000 লোক হবেন, আমি মেনে নিচ্ছি। কিন্তু এই আন্দোলনকে বড় করে দেখাতে টেলিভিশন মিডিয়া তার ক্যামেরা নিয়ে চলে যাবে, অনেক মানে সিপিআইএম এর বা বিজেপির মদতপুষ্ট লোক তারা চলে যাবেন, অধ্যাপকেরা চলে যাবেন আমি যোগ্য বুকে ব্যাজ নিয়ে। এই রকম আমরা দেখেছি যে শিক্ষকদের যে ধর্ণা মঞ্চ, সেখানে হাওড়ার এক মুরগিওয়ালা, তিনিও নাকি যোগ্য, তিনিও ধর্ণা মঞ্চে ছিলেন। এরকম অনেক কিছু আমরা দেখতে পাবো। এই কুনাট্য চলবে ডিসেম্বর মাস পর্যন্ত। তবে হ্যাঁ, সংখ্যাটা অত্যন্ত কম। এই যে যারা যোগ্যতার সাথে মানে চাকরি পেয়েছেন, এবং এই চাকরি পেয়ে তারা বলছেন যে আমরা পরীক্ষা দেব, প্রয়োজনে নিজেদেরকে আরও একবার প্রমাণ করব। যেহেতু নিয়োগ প্রক্রিয়াটা পুরো মানে প্রত্যেকেরই চাকরি চলে যেতে বসেছিল, তার মধ্যে কিছু লোক চাকরি ফেরত পেয়ে তো উল্লসিত, কারণ বহু লোকের ইএমআই চলে, বহু লোক এই চাকরির ভরসায় তারা অন্য কোনো চাকরি করেননি, তাদের যাদের একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে, তারা এইসব করবেন। কিন্তু কিছু পার্টি কমরেড আছে যাদেরকে পেছন থেকে মানে কিছু আর্থিক সাহায্য হয়তো দেওয়া হয়, তারা এই মানে অন্য জায়গা থেকে রোজগার আছে বা অন্য সোর্স অফ ইনকাম আছে, তারা হয়তো এই আন্দোলনটা চালাবেন। কিন্তু মুশকিলটা হচ্ছে এই আন্দোলনে এবার পাতলা হবে, ভিড় কম হবে, এবং ভিড় কম হলে মিডিয়াও যাবে না, কারণ যেখানে মিডিয়া মানে ভিড় দেখবে, যেখানে জনমত তৈরি হচ্ছে দেখবে, সেখানেই মিডিয়া ভিড় করবে। ফলে এই আন্দোলন কিন্তু 20 বাও জলে চলে যেতে বসেছে।
আমরা আসবো এইসব নিয়ে সরাসরি আলোচনায় এবং বিস্তারিত আলোচনায় ছোট্ট একটা বিরতির পর। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। ফিল্ম বিরতির পর আপনারা দেখছেন এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে আজকে আমরা আলোচনা করছি যে এই আন্দোলনজীবীদের আন্দোলন আর কতদিন। দেখুন, এই আন্দোলনের স্থায়িত্ব থাকবে না, থাকতে পারে না। কারণ যারা যোগ্য, যারা নিজেদের প্রতি আস্থাশীল, নিজেদের পড়াশুনোর প্রতি আস্থাশীল, তারা পরীক্ষা দিয়ে আবার পরীক্ষায় পাশ করবেন, আবার যোগ্যতার সাথে চাকরি চালাবেন। কিন্তু যারা আস্থাশীল নন, যাদের ডাউট আছে যে পরীক্ষা দিলে তারা পাশ করতে পারবেন না, তারা এই আন্দোলন করবেন। এই আন্দোলনে সঙ্গী যারা হবেন তারা নিঃসন্দেহে তারা এটাই জানবেন যে আমরা এমন কিছু লোকের সাথে আছি যারা নিজেদের উপরেই আস্থাশীল নয়। ঠিক যেভাবে আরজিকর আন্দোলনে আমরা বিভিন্ন বিপরীত ধর্মী কথাবার্তা দেখেছি, বিভিন্ন কন্ট্রাডিক্টরি কথাবার্তা শুনেছি আন্দোলনকারীদের মধ্যেই, সেই রকম কিন্তু অবস্থা হবে। আজকে আমার খুব খারাপ লাগছে, একটা জিনিস দেখলাম, এই যে আরজিকরের যারা আন্দোলনজীবী বলবো, কারণ আন্দোলন করেই বেঁচে থাকতে চেয়েছিলেন তারা, আন্দোলনজীবীরা তারা দেখাচ্ছেন তারা 1,75,000 কোটি টাকা যাতায়াতের খরচ দেখিয়েছেন। 1,75,000 টাকায় কারা কোথায় যাতায়াত করেছেন, কাদেরকে আনা হয়েছে, কাদেরকে পাঠানো হয়েছে, এর ডিটেলটা তো মানুষ চাইবেই। তৃণমূলের বেশ কিছু লোক বলছেন এটা নিয়ে ইডি তদন্ত করুক এবং ইডি তদন্তেই সব বেরিয়ে আসুক যে কাদের জন্য এই 1,75,000 টাকা যাতায়াতের খরচ দেওয়া হয়েছে। ভাবুন, মানে এখান থেকে যদি দিল্লিও যান, কতবার দিল্লি গেলে 1,75,000 টাকা খরচ হতে পারে। এরকম বিভিন্ন অসঙ্গতি তাদের মধ্যে দেখা যাচ্ছে। এইবার এই অসঙ্গতি কিন্তু এই শিক্ষক যারা যোগ্য হয়েও, যারা সরকারি বেতন নিয়েও আন্দোলনটা চালিয়ে যাবেন। সরকারি স্কুলে যদি কেউ না যান, তার দায়িত্ব তো স্কুল কর্তৃপক্ষকেই নিতে হবে। স্কুলে না গিয়েও কি তারা বেতন নেবেন? তারা কি আবার ধর্ণা মঞ্চে বসবেন? এ নিয়ে প্রশ্ন আছে। তবে স্কুলগুলোতে এই মুহূর্তে কোনো ম্যানেজিং কমিটি নেই, যার ফলে প্রধান শিক্ষকদের হাতেই সব। আর এই প্রধান শিক্ষকরা অন্তত 80-85% তারা বাম আমলে নিয়োগ পেয়েছেন, তারা বামাদের প্রতি কৃতজ্ঞ এবং তারা যে কোনো ম্যানিপুলেশন করবেন না তার কোনো নিশ্চয়তা নেই। কারণ সব স্কুলে বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স হয় না, প্রায় 99% স্কুলে হয় না। ফলে এই যে যোগ্য যারা অথচ পরীক্ষা দিতে চান না আরও একবার, তারা স্কুল ফাঁকি দিয়ে যে আন্দোলনে যাবেন সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে এই আন্দোলন থেকে। দেখতে পাবো কারা আন্দোলনে যাচ্ছেন, আমাদের তো নজর থাকবেই তারা স্কুলে অ্যাটেন্ড করেছেন কিনা সেটাও নিশ্চয়ই আমরা লক্ষ্য রাখবো। কোন মাস্টারমশাই স্কুলে যাচ্ছেন, তাকে দেখানো হচ্ছে স্কুলে, অথচ তাকে আন্দোলন মঞ্চে যদি দেখা যায় তাহলে নিশ্চয়ই আমরা ক্রস চেক করবো, আমাদের মতন মিডিয়ারা ক্রস চেক করবে। এবং এই ক্রস চেক করলে মাস্টারমশাইরা আদতে ফাঁসবেন, কারণ ম্যানেজিং কমিটি নেই আপাতত। ম্যানেজিং কমিটি না থাকার ফলে হেডমাস্টারমশাইয়ের হাতেই সব। হেডমাস্টারমশাই যদি কোনো মাস্টারমশাইকে অ্যাটেন্ড দেখান, স্কুলে উপস্থিত দেখান, এবং তাকে যদি সেই সময় ধর্ণা মঞ্চে দেখা যায়, তাহলে হেডমাস্টারমশাইয়ের কী হবে সেটা নিশ্চয়ই ডিআই অফিস তার জবাব দেবে। স্বাস্থ্য দপ্তর, শিক্ষা দপ্তর নিশ্চয়ই এ ব্যাপারে নজরদারি চালাবে, বা ম্যানেজিং কমিটি তড়িঘড়ি তৈরি করে দিক দেওয়া হবে হয়তো। যেটাই হোক, মানুষের স্বার্থে, ছাত্রছাত্রীদের স্বার্থে সুপ্রিম কোর্টের যে রায়, এটাকে আমরা স্বাগত জানাচ্ছি।
এবং এসএসসি যে সময়সীমা চেয়েছিল আদালতের কাছে, আদালত তাকে সেই সময়সীমা দিয়েছে তাদের, এবং তার জন্য সুপ্রিম কোর্টের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। যে মানুষগুলো রাতের ঘুম চলে গিয়েছিল তাদের অন্তত কিছুটা স্বস্তির নিঃশ্বাস তারা ফেলতে পারবে। এবার ঘটনা হচ্ছে স্বস্তি কতদিন, এই বলে হাউতা শুরু হয়েছে বেশ কিছু টিভি চ্যানেলে, বেশ কিছু ইউটিউব চ্যানেলে। দেখুন, আমরা কোনো হাইপোথেটিক্যাল কথা বলি না, বলবো না, যে স্বস্তির নিঃশ্বাস কতদিন এই ভবিষ্যৎ বক্তা যারা ভবিষ্যৎবাণী করছেন তারা হয়তো শিয়ালদা স্টেশনের বাইরে টিয়া পাখি নিয়ে বসতে পারেন, কিন্তু এনকে ডিজিটাল সেটা করবে না। আমরা সরকারের ওপর পূর্ণ আস্থাশীল। সরকার নিশ্চয়ই যারা চাকরি হারিয়েছেন যোগ্য তাদের পাশে থাকবেন, যখন বলেছেন শেষ রক্তবিন্দু দিয়েও তারা থাকবেন, এই বিশ্বাস আমাদের আছে। এবং যারা সরকারকে বিশ্বাস করছেন না তারা আন্দোলনে থাকুন, স্কুলে যাওয়ার দরকার নেই। স্কুলে না গেলে বেতন পাবেন না, বেতন পাওয়ারও কোনো প্রশ্ন নেই, আপনার আন্দোলন নিয়েই থাকুন। কিন্তু যারা স্কুলে যেতে চাইছেন, ছাত্রছাত্রীদের কাছে আবার ফিরতে চাইছেন, তাদের জোর করে ভয় দেখিয়ে আটকানোর চেষ্টা যারা করবেন তারা কিন্তু দোষী সাব্যস্ত হবে, সমাজের চোখেও আইনের চোখেও। ফলে এই যে এই আন্দোলনটা আগামী কাল থেকেই, আজ থেকেই বলা যায়, কারণ আজকে গুড ফ্রাইডে, আগামীকাল শনিবার রবিবার স্কুল বন্ধ, সোমবার থেকে মঙ্গলবার থেকে হয়তো এই আন্দোলনটা হয়তো ঠান্ডা ঘরে চলে যাবে, ঠিক যেভাবে আরজি কর চলে গিয়েছে। এবং আরজি কর নিয়ে যে টাকা পয়সা নয়ছয় হয়েছে তার ইডির তদন্তের দাবি তুলছে তৃণমূল কংগ্রেস, আমরাও তুলছি। স্বচ্ছতার সাথে হোক না সব কিছু। ডাক্তাররা যে টাকাটা তুলেছেন সেই টাকাটা কোথায় খরচ করেছেন, তার ভাউচার কি, তার ভাউচারের সাথে কি জুড়ে দেওয়া আছে, এগুলো ইডি চেক করুক না। ইডি তো বহু তদন্ত করে, এই তদন্তও করুক। হাইকোর্টে কেউ একজন স্বতঃপ্রণোদিত হয়ে মামলা করুন, বা হাইকোর্ট নিজেও স্বতঃপ্রণোদিত হয়ে ইডিকে বলতে পারে তুমি তদন্ত করে দেখো। ঠিক একইভাবেই এই যে যোগ্য অযোগ্যের বাজ বিচার, এই বাজ বিচারটা করার দায়িত্ব তো সিবিআইকেই দেওয়া উচিত, কারণ তদন্তকারী সংস্থা তারা। এসএসসির কাছে যে লিস্ট চাওয়া হয়েছিল যোগ্য এবং অযোগ্যদের, এসএসসি যা লিস্ট দিয়েছে আদালত সেটা মানেনি। আদালত মানেনি সেটাও আমরা স্বাগত জানাচ্ছি। তাহলে আদালত এমন কোনো এজেন্সিকে নিয়োগ করুক যারা এই যোগ্য অযোগ্য ভাগ করে দেবে। কারণ ওএমআর শিট 1 বছরের বেশি রাখা যায় না। ওএমআর শিট 1 বছরের বেশি রাখা যায় না মানে কি, রাখা হয় না, এবং এটা কোনো অন্যায়ও না। ফলে এই যোগ্য অযোগ্য যে ওএমআর শিট তার মিরর ইমেজ সিবিআই খুঁজে বার করুক। সিবিআই তদন্ত করলে কি হয় আমরা জানি। তাই তার মধ্যে যদি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে পারে রাজ্য সরকার, এর চেয়ে ভালো কিছু হতে পারে না। আমাদের দৃঢ় বিশ্বাস যে রাজ্য সরকার নিশ্চয়ই আগামী হয়তো 3-4 মাসের মধ্যে বা 5 মাসের মধ্যেই পুরো প্রক্রিয়াটা শেষ করবেন, করে ফেলবেন, তারা চাইবেন। এবং এবার তারা দ্বিগুণ অ্যালার্ট হয়ে, 3 গুণ অ্যালার্ট হয়ে কাজ করবেন। কারণ আগের বার যে ভুল ভ্রান্তি হয়েছিল সেখান থেকে তারা নিশ্চয়ই শিক্ষা নিয়েছেন, এবং এর পরে যে নিয়োগ হবে সেটা 100% স্বচ্ছতার সাথে হবে। আমরা রাজ্য সরকারকে বা এসএসসিকে একটু পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে আপনারা যদি এই নিয়োগের ক্ষেত্রে একজন সুপ্রিম কোর্টের বা হাইকোর্টের একজন প্রাক্তন বিচারপতিকে চেয়ারম্যান করেন, যে নিয়োগ প্রক্রিয়ায় কারা কারা নিয়োগ পাচ্ছে, তারা স্বচ্ছতার সাথে নিয়োগ হচ্ছে কিনা এইটা দেখার জন্য, এবং তার সম্মতিক্রমে যদি সমস্ত নিয়োগ হয় তাহলে বোধহয় আর সমস্যা থাকে না। বা হাইকোর্টের কি বলবো, দেখাশুনোয় হাইকোর্টের অবজারভেশনে পুরো নিয়োগ প্রক্রিয়া হোক, তাতেও কোনো আপত্তি নেই। কিন্তু যেটাই হোক স্বচ্ছভাবে হোক। আগের যে ভুল তৃণমূল সরকার করেছে সেই ভুল যেন দ্বিতীয়বার তারা না করে, এটা তাদের কাছেও অনুরোধ। কারণ একটা পার্থ চ্যাটার্জি এই এত বড় র্যাকেটের সাথে যুক্ত, এটা আমরা বিশ্বাস করি না। কারণ এর সাথে আরও অনেক তৃণমূল নেতা বিধায়কদের নাম জড়িয়ে গেছে। তারা অনেকেই জেলের বাইরে আছেন, জামিনে আছেন। আমি জানি না কি কারণে এখনো তৃণমূল কংগ্রেস তাদেরকে দলের মধ্যে রেখেছেন বা বিতাড়ন করেননি, এটা তৃণমূল ভালো বলতে পারবে। কিন্তু আমার মনে হয় যতক্ষণ না তারা নিজেদের নির্দোষ প্রমাণ করে ফিরছেন ততক্ষণ তাদের দলের সামনের সারিতে, দলের মঞ্চে তাদের না দেখতে পাওয়াই ভালো। এটা তৃণমূলের পক্ষেও ভালো, বাংলার পক্ষেও ভালো, বাঙালির পক্ষেও ভালো। আমি জানি না তৃণমূল কি করবে, কিন্তু আমার ব্যক্তিগত মতামত আমি দিলাম দুটো। আমাদের চ্যানেলের যে মত, সেই মত আমি চ্যানেলের সম্পাদক হিসাবে দিলাম। এটা সম্পাদকীয় ধরে নিতে পারেন যে কোনো প্রাক্তন বিচারপতির অবজারভেশনে পুরো নিয়োগ প্রক্রিয়া হোক। দ্বিতীয় হচ্ছে যারা এই
দুর্নীতির সাথে জড়িত ছিলেন বলে, অভিযুক্ত ছিলেন বলে ইডি, সিবিআই ইত্যাদি হাতে গ্রেফতার হয়েছেন, জেল খেটেছেন, তাদেরকে দলের মঞ্চ থেকে সরিয়ে দেওয়া হোক, তাদেরকে দলের সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়া হোক। কেউ যদি জনপ্রতিনিধি থাকেন তিনি থাকতেই পারেন, কিন্তু দলের সমস্ত কাজকর্ম থেকে তাদেরকে আইসোলেট করে দেওয়া হোক, আলাদা করে দেওয়া হোক। তাহলে স্বচ্ছ ভাবমূর্তিটা অন্তত প্রকাশ পাবে। আমি জানি না তৃণমূল কি করবে, আমি আমার চ্যানেলের পক্ষ থেকে, আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদের কাছে এটা রাখলাম। এবং আপনাদেরকে বলে রাখি যে আজ রাত 8টায় আমরা একটা বিশেষ অনুষ্ঠান করতে চলেছি। সেই অনুষ্ঠানটা আমরা লাইভ সম্প্রচার করব এবং অনুষ্ঠানটা আমরা করব ফোন ইন রাখবো। মানে আপনারা ফোন করে মতামত দিতে পারবেন। বিষয় একই, যে সুপ্রিম কোর্টের যে সুপ্রিম চড়, সেটা খাবার পরেও কিছু বামপন্থী নেতারা ছাগলের তৃতীয় সন্তানের মতন এখনো লাফিয়ে চলেছে। এই বিষয়ে আপনাদের মতামত নেব আমরা রাত ঠিক 8টায়। আপনারা তৈরি থাকবেন ফোন কল করার জন্য। আমরা আপনাদের প্রতিটি ফোন কল নেওয়ার চেষ্টা করব। ছোট ছোট বক্তব্য রাখবেন যাতে অনেকে বক্তব্য রাখতে পারে। এবেলা এই পর্যন্ত, দেখা হবে রাত 8টায় আমাদের বিশেষ অনুষ্ঠান, ফোন ইনের অনুষ্ঠান। সেই অনুষ্ঠানে আপনাদেরকে সবাইকে স্বাগত জানিয়ে আজকের মতন, এই বেলার মতন অনুষ্ঠান শেষ করছি। সকলে ভালো থাকবেন। নমস্কার।